আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের হাতি আর শিয়ালের গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম এখান থেকে রিডিংটা তোমরা সবাই পড়ে নিবে। তারপর দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখন আমরা শব্দার্থগুলো বলবো। দিগন্ত, প্রান্তরের শেষে আকাশ যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়, এটাকে এক কথার প্রকাশ হিসেবেও পড়তে পারো। অহংকার, নিজে অনেক বড় কেউ এরকম মনে করা, এটাও এক কথার প্রকাশ হিসেবে পড়তে পারো। তিরিক্ষি, খারাপ মেজাজ। তুলকালাম, এলাহি কাণ্ড। হুঙ্কার, চিৎকার। সমস্বরে একসঙ্গে শব্দ করা বা কথা বলা। তটস্থ, ব্যতিব্যস্ত। শঙ্কিত, ভীত। শক্তিধর, শক্তি আছে যার। আস্তানা, বসবাসের জায়গা। উদ্গ্রীব হচ্ছে আগ্রহী। শক্তি আছে যার এবং একসঙ্গে শব্দ করা বা কথা বলা, এটা আমরা এক কথায় প্রকাশ হিসেবেও পড়তে পারি। এরপরে দেখো আমাদের এখানে শূন্যস্থান দেওয়া আছে। বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে। অহংকার পতনের মূল। কি হয়েছে, এত তটস্থ হয়ে আছো কেন? বনে সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে। নিজের কলমটা খুঁজে না পেলে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। দিগন্তের ওপারে কি আছে তা কেউ জানে না। মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না। তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে? এবার আমরা হাতি আর শিয়ালের গল্পের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক, প্রবল শক্তিধর কাকে বলা হয়? উত্তর, বনের রাজা সিংহকে প্রবল শক্তিধর বলা হয়। খ, বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি? উত্তর, একটি শক্তিশালী হাতি অন্য বন থেকে তাড়া খেয়ে একটি শান্তিপূর্ণ বনে ঢোকে। হাতিটির মেজাজ ছিল ভীষণ তিরিক্ষি। সে একটি নিরীহ হরিণকে শুঁড় দিয়ে দূরে ফেলে দেয়, খরগোশটিকে পিষে মেরে ফেলে। অত্যাচারী হাতিটার কারণে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে। গ, গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? গল্পে মুক্ত স্বাধীন বলতে অত্যাচারী হাতি থেকে মুক্ত হওয়াকে বোঝানো হয়েছে। শিয়ালের বুদ্ধিতে নদীতে পড়ে ডুবে মারা যায় হাতি। এভাবে পশু পাখিরা অত্যাচার থেকে মুক্ত হয়। ঘ, শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো। শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কষ্টের কোনো সীমা থাকতো না। হাতিটা বনে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রাখত। হাতিকে শাস্তি না দিলে কোনো শান্তি স্বাধীনতা থাকতো না বনে। উ, হাতির এই শাস্তির জন্য তার চরিত্রে কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো? হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে দিকগুলো দায়ী বলে আমি মনে করি: ১, অত্যাচারী মনোভাব। ২, তিরিক্ষি মেজাজ। ৩, অহংকার। ৪, ক্ষমতার লোভ। ৫, ছোটদের তুচ্ছ মনে করা। ৬, নিজেকে রাজা মনে করা। ৬ নং প্রশ্নে, সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? উত্তর, শিয়াল হচ্ছে বনের পশুদের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান। একমাত্র শিয়ালই তার বুদ্ধির ফাঁদে ফেলে অহংকারী হাতিকে শাস্তি দিতে পারবে ভেবে বনের সব পশুরা শিয়ালকে দায়িত্ব দিল। তারপরে হচ্ছে বর্গীয় জ, শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? বন্য পশুদের মাঝে সবচেয়ে বুদ্ধিমান হলো শিয়াল। অত্যাচারী হাতিকে নদী পার করার জন্য নদীতে নামালো শিয়াল। শিয়াল নিমিষেই সাঁতরে নদী পার হলো। হাতি তার মস্ত দেহ নিয়ে নদী পার হতে গিয়ে তলিয়ে গেল। শিয়াল অত্যাচারী হাতিকে শাস্তি দিয়ে বনের পশু পাখিকে রক্ষা করলো। ঝ, অহংকারী ও অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত কি হয়? অহংকারী ও অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হয়। হাতি ও শিয়ালের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই: হাতির মস্ত দেহ নিয়ে ছিল খুব অহংকার। সে অন্য পশু পাখিকে তুচ্ছ তাচ্ছিল্য অত্যাচার করত। এই অহংকারের কারণেই তার মৃত্যু হলো। এবার প্রশ্নের পরে এখানে দেখো বিপরীত শব্দ দেওয়া আছে, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। সুন্দর, কুৎসিত। অহংকার, বিনয়। ভয়, সাহস, স্বাধীন, পরাধীন। ক নাম্বার, আমরা স্বাধীন দেশের অধিবাসী। খ, অহংকার পতনের মূল। গ, চেহারা নয় আসল সুন্দর হলো মানুষের মন। ঘ, মনে সাহস থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। স্থানের ঘ নং, মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। এরপরে আছে সঠিক উত্তর। বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? শিয়াল। কার জন্য বনে আবার শান্তি এলো? শিয়াল। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য
কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো? শিয়াল বুদ্ধিমান। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? হাতির অত্যাচারের জন্য। এবার দেখো, আবার আমাদের বিপরীত শব্দ দেওয়া আছে এবং তা দিয়ে একটি করে বাক্য লিখতে বলা হয়েছে। শান্তি, অশান্তি। অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে। এরপরে হচ্ছে সভ্য, অসভ্য। অসভ্য মানুষকে কেউ পছন্দ করে না। ধ্বনি, প্রতিধ্বনি। আমাদের কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। শক্তিশালী, দুর্বল। দুর্বলদের ওপর অত্যাচার করব না। এরপরে দেখো, নিচে শব্দগুলোর কোনটি কোন পদ লিখি। দুষ্টু হচ্ছে বিশেষণ, কারণ এখানে দোষগুণ বোঝানো হয়েছে। হাতি হচ্ছে বিশেষ্য, বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায়। বুদ্ধিমান বিশেষণ, কারণ এখানে গুণ বোঝানো হয়েছে। এবং অব্যয়, দুইটি বাক্যকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয় সেটাকে অব্যয় বলে। আমি সর্বনাম। চায় ক্রিয়াপদ। এখন আমরা ৮ নংয়ে দেখো, যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি। আমরা এখানে গন্ডার সম্পর্কে 5টি বাক্য লিখব। দেখো, গন্ডার একটি বড় ও শক্তিশালী প্রাণী। গন্ডারের মাথায় একটি বা দুটি শৃঙ্গ থাকে। এরা প্রধানত ঘাস খেয়ে বেঁচে থাকে। গন্ডারের চামড়া খুব মোটা ও শক্ত হয়। ভারতে কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডার দেখা যায়। এরপরে দেখো, 9 নংয়ে কর্ম অনুশীলন। একটি গল্প লেখার চেষ্টা করি। প্রথমে 2-3টি সাদা কাগজ নেই, সেগুলোকে ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি। এখন প্রতিটি কাগজের এক পাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি, আর উপরের অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি। লেখা শেষে উপরে একটা কভার পৃষ্ঠা যোগ করি, সেই পৃষ্ঠায় গল্পের একটা নাম দেই ও লিখি। নিজের নাম লিখি, ইচ্ছামতো ছবি আঁকি। দেখো, এখানে আমি একটা নোটবুক তৈরি করেছি। এখানে একটা ছবিও এঁকেছি, তারপর একটা গল্প লিখেছি। এটার নাম দিয়েছি হচ্ছে রাখাল আর রাখাল বা। এবার দেখো, 8 নংয়ে আছে, যে কোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যের একটি অনুচ্ছেদ রচনা করি। আমরা গন্ডার সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করব। গন্ডার একটি বড় ও শক্তিশালী প্রাণী। গন্ডারের মাথায় একটি বা দুটি শৃঙ্গ থাকে। এরা প্রধানত ঘাস খেয়ে বেঁচে থাকে। গন্ডারের চামড়া খুব মোটা ও শক্ত হয়। ভারতে কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডার দেখা যায়। এরপরে আসো 9 নাম্বার। এখানে কর্ম অনুশীলনে বলা হয়েছে একটি গল্প লেখার চেষ্টা করি। প্রথমে 2-3টি সাদা কাগজ নেই, সেগুলোকে ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি, আর ওপরে অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি। লেখা শেষে ওপরে একটা কভার পৃষ্ঠা যোগ করি। দেখো, আমি এখানে একটা নোটবুক বানিয়েছি। এখানে উপরে একটা কভার পৃষ্ঠা তৈরি করে গল্পের নাম লিখেছি, আর গল্পের ওপরের অংশে একটা ছবি এঁকে নিচে গল্পটা লিখেছি। এক দেশে এক রাখাল ছেলে থাকতো, সে গরু চড়াতো মাঠে। সে প্রতিদিন কৃষকদের সাথে দুষ্টুমি করতো এই বলে, বাঘ এসেছে, বাঘ এসেছে। কৃষকরাও তাকে সাহায্য করতে ছুটে আসতো, কিন্তু কৃষকদের দেখে রাখাল মজা নিত। কৃষকদের খুবই রাগ হতো। এমনি একদিন সত্যিই বাঘ চলে আসলো। রাখাল চিৎকার করে বলল, বাঘ এসেছে। কৃষকরা ভাবলো রাখাল হয়তো আবার ঠাট্টা করছে। কেউ আসলো না, বাঘ রাখালটিকে মেরে ফেললো। দেখো, আমি নোটবুকের মধ্যে ছোট্ট একটি গল্প তৈরি করেছি এবং এখানে যেভাবে বলা হয়েছে সেভাবে আমি তৈরি করেছি। তোমরাও চাইলে এভাবে তৈরি করতে পারো। আল্লাহ হাফেজ।